পোশাক রফতানিতে চমক, জুলাইয়ে আয় বেড়েছে 24.5%। পরিবেশ বান্ধব বিনিয়োগ ও চাহিদা মতো পণ্য তৈরিতে সাফল্য, চট্টগ্রাম বন্দরের ধীরগতি দূর করার দাবি। ভয়ভীতি দেখিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ, নানা চার্জে অতিষ্ঠ রংপুর ও রাজশাহী বিভাগের 6 লাখ গ্রাহক, লুটপাটের প্রকল্প বন্ধের দাবি। দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনিতে 12 লাখ টন পাথর মজুত, নির্মাণ প্রকল্পে ব্যবহারের নির্দেশ মানা হচ্ছে না, সরকারিভাবে বিক্রি বাড়ানোর তাগিদ। দাম কমে যাওয়ায় কুড়িগ্রামে আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা, সরকারি ভর্তুকি দিয়ে টিসিবির পণ্যে যুক্ত করার দাবি। রফতানির মাধ্যমে মূল্য সমন্বয়ের তাগিদ। এবং মার্কিন শুল্ক উপেক্ষা করে রেকর্ড মুনাফা অ্যাপলের, তৃতীয় প্রান্তিকে আয় ছাড়ালো $94 বিলিয়ন। আইফোনের পাশাপাশি সফটওয়্যার ও ম্যাক বিক্রিতেও বাজিমাত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাণিজ্যের সময় শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির খবর। এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের দিন আজকের এই দিনটিতেই ঢাকার রাস্তায় লাখো মানুষ নেমেছিলেন। পুরো জুলাই মাস জুড়ে মানুষের যে রক্ত, ত্যাগ, তিতিক্ষা, আহত, পঙ্গুত্বপরণ, অসংখ্য মানুষ, প্রায় 1500 মানুষের জীবনের মধ্য দিয়ে আজকের দিনটি অর্জিত হয়েছিল এবং সেই দিনটির আজকে বর্ষপূর্তি। এই গণ অভ্যুত্থান দিবসে এই মুহূর্তে আমি রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং আমার পেছনে যে মঞ্চটি একেবারেই প্রস্তুত করে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হবে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা, যেটি শিরোনামে আজকের অনুষ্ঠান করার এটি আয়োজন করেছে এবং এই পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। যদিও আমরা যে জায়গাটিতে রয়েছে এটি নির্ধারিত জায়গায়, এখানে মূলত যারা আহত এবং শহীদ পরিবারের সদস্যরা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের জন্য রাখা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, যার ফলে এই জায়গাতে এখনও অতিথিরা এসে বসেননি। এর বাইরে সাধারণ মানুষের জন্য যে উন্মুক্ত স্থান, অসংখ্য ব্যবস্থাপনা করা হয়েছে পর্দায়, যারা মানুষ দেখবেন এই অনুষ্ঠানটি রাস্তায় থেকে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়েই কিন্তু এমন আয়োজন রাখা হয়েছে। এবং একই সঙ্গে আজকের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের জন্য, সেটি এই দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যেটি দীর্ঘদিনের দাবি ছিল। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে, আহতদের পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ স্বীকৃতি দেওয়া হবে জুলাই যোদ্ধাদের, বিপ্লবীদের, এবং সেটি কিন্তু আজকে বিকেল 5টায় আমরা দেখছি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা উন্মুক্ত স্থানে সেখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা সেই জায়গাটিতে তিনি এই ঘোষণাপত্র পাঠ করবেন। আজকে সারা দিনব্যাপী মানিক মিয়া এভিনিউ জুড়েই কিন্তু মূলত এই উদযাপন, রাষ্ট্রীয়ভাবে যে উদযাপনের ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে নানান আনুষ্ঠানিকতা যেমন রয়েছে, সরকারি তরফ থেকে এই জায়গাটিতে বর্ণাঢ্য আয়োজন রয়েছে। শুরুতেই আমরা জানি যে এখানে ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে আজকে শুরু হবে, যেরকম সাইমুম শিল্পী গোষ্ঠী বা কলরব শিল্পী গোষ্ঠী, যাদের আয়োজনের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। এরপরে ধারাবাহিকভাবে ফ্যাসিস্ট পলায়নের উদযাপন এখানে দেখানো হবে এবং সন্ধ্যায় বিশেষ ড্রোন শোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আর্টসেল অফিসের মতো কিন্তু নানান ব্যান্ড তারা কিন্তু আসলে গান পরিবেশন করবে। অর্থাৎ সাধারণ মানুষের উদযাপনের জন্য সব ধরনের বন্দোবস্ত আজকে এই জায়গাটিতে করা হচ্ছে। রাত 10টা পর্যন্ত পুরো জায়গা জুড়ে আজকের এই অনুষ্ঠানমালা চলবে। এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। সাধারণ মানুষেরা আমরা দেখছি যারা আসলে রাজপথে নেমেছিলেন সেই দিনটিতে, আজকের দিনেও তারা এসেছেন, অসংখ্য মানুষও আসবেন। সেই অনুষ্ঠানমালা একটু পরে শুরু হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। বিস্তারিত জানাতে রংপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, যাবো
পাশাপাশি গণ অভ্যুত্থানের যে 5 আগস্ট সেই দিনটিকে স্মরণ করছেন সারা দেশের মানুষ। আজকে রংপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আমরা দেখেছি সকাল 9টায় রংপুর টাউন হলের উল্টো দিকে যে শহীদদের যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে আসলে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন এবং আবু সাইদের পিতা মাতা তারাও কিন্তু ফুলের শ্রদ্ধা জানান যারা শহীদ জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। এরপরে আমরা দেখেছি ঠিক সকাল 10টায় রংপুর যে জেলা শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার, আহত ও সম্মুখ সারি যারা যোদ্ধা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এখানে সম্মেলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঠিক সকাল 10টা থেকে শুরু হয়ে এটাই 10:30 জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটি শুরু হয়। এরপরে যা শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু এই জেলা শিল্পকলা একাডেমির স্টেজে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন, এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিলেন তারা কিছুক্ষণ আগে কিন্তু আসলে যারা শহীদ হয়েছেন এই জুলাই আগস্টে তাদের উদ্দেশ্যে কিন্তু স্মৃতিচারণ করছেন। এবং আজকে 5 আগস্ট আসলে কিভাবে আসলে এই গণ অভ্যুত্থানের যে দিবসটি আসলে পালন করা হচ্ছিল এবং কিভাবে এই 36টি দিন তারা পার করেছেন, কিভাবে আজকে আসলে এই গণ অভ্যুত্থান দিবস পালন হচ্ছে সারা বাংলাদেশে সেই কথা কিন্তু তারা তুলে ধরছেন। এবং যারা বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এই 36 দিন কিভাবে তারা আসলে লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে সেই কথাগুলো কিন্তু তারা বলছেন। কিছুক্ষণ আগে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে মহানগর যিনি রয়েছেন প্রতিনিধি ইমরান আহমেদ এবং ইমতি মহানগরের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি কথা বলছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে জেলা শিল্পকলা একাডেমির যিনি অডিটরিয়াম হল রুমে রয়েছেন আবু সাইদের পিতা রয়েছেন মকবুল হোসেন, তার মা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। আজ কিছুক্ষণ পরে কিন্তু এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের কিন্তু সম্মাননা দেওয়া হবে, কিন্তু আমরা এমনটাই জানতে পেরেছি। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুরের শিল্পকলা একাডেমি থেকে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান দিবস হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সর্বশেষ তথ্য। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল। জুলাই মাসে পোশাক শিল্পের রপ্তানি আয় বেড়েছে 24.5% বেশি, যা গেল বছরের অক্টোবরের পর সর্বোচ্চ। এ সময় প্রায় $4 বিলিয়ন পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। মার্কিন শুল্ক ইস্যুতে টালমাটাল বিশ্ববাজারে এমন উচ্চ প্রবৃদ্ধির কারণ হিসেবে পরিবেশ বান্ধব বিনিয়োগ আর চাহিদা উপযোগী পণ্য তৈরির সক্ষমতাকে সামনে রাখছেন রপ্তানিকারকরা। যদিও চট্টগ্রাম বন্দরের ধীরগতির কার্যক্রম রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি বিজেএমইএর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাইয়ে $477 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 1 বছর আগের তুলনায় যা বেড়েছে প্রায় 25%। এমন উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক শিল্পের। গত মাসে এ খাতের উদ্যোক্তারা রপ্তানি করেছেন $396 কোটি $27 লাখ পণ্য, 24.5% বেশি বেড়েছে বছর ব্যবধানে। 9 মাস আগে গত বছরের অক্টোবরে প্রায় এমন উচ্চ প্রবৃদ্ধি দেখেছিল দেশের তৈরি পোশাক খাত। মার্কিন শুল্ক স্থিরতার মধ্যেই পোশাক শিল্পের এমন অর্জনের পেছনে সবুজ বিনিয়োগ আর ক্রেতার রুচিকে মাথায় রেখে উৎপাদন প্রক্রিয়াকে তাৎক্ষণিক ঢেলে সাজানোর সক্ষমতাকে বড় করে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার অফ কমপ্লায়েন্ট অ্যান্ড গ্রিন ফ্যাক্টরিজ, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন R&D, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আমরা আসলে চেঞ্জ আনার চেষ্টা করছি। সো এইসব পজিটিভ সেন্সে যখন একজন ক্রেতা যখন আমাদের দেশে আসে তখনই কিন্তু ফিল করে যে না, দিস ইজ এ স্পেশাল কান্ট্রি। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজনস যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ সেক্টরটা এখনও গ্রোয়িং। তবে এই ফাস্ট ফ্যাশনের যুগে যখন কম সময়ে পণ্য সরবরাহের প্রতিযোগিতা বাড়ছে বিশ্বজুড়ে, তখন বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চট্টগ্রাম বন্দরের ধীরগতির বাধা দূর করার দাবি বিজিএমইএর। আমরা গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল যতদিন বানাতে পারবো আমরা বিশ্ববাজারে আমাদের অবস্থান থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক শর্ত, কোয়ালিটি। ইদানিং আমাদের খুব টেনশন হচ্ছে বিকজ চিটাং পোর্ট, আমাদের যে লজিস্টিক্স এগুলো বেশ স্লো হয়ে গেছে। চিটাং পোর্ট কিন্তু একসময় খুব ভালো ছিল, 2 দিন 3 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এখন চিটাং পোর্টে হচ্ছে 5 থেকে 6 দিন। তো 5 থেকে 6 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এটা অত্যন্ত ডেঞ্জারাস। লিড টাইম থেকে আমি 3-4 দিন আমরা চিটাং পোর্টে হারাচ্ছি।
সো দ্যাট ইজ নট আ ভেরি গুড আইডিয়া। সো আমাদের লজিস্টিক্স ইমপ্রুভ করতে হবে। এক বছর আগে 2024 সালের জুলাই মাসে পোশাক খাতের রপ্তানি আর প্রবৃদ্ধি ছিল মাত্র 2.89%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে ই রিটার্ন দাখিল কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার সকালে এনবিআর জানিয়েছে সোমবার এই কার্যক্রম উদ্বোধনের পর প্রথম দিন 2025-26 কর বর্ষের জন্য 10,202 জন করদাতা তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। গেল বছরের 9 সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিন 2,344 জন করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছিলেন। সেই হিসেবে এবার রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় 5 গুণ। এর আগে গেল 3 অগাস্ট এক বিশেষ আদেশে 65 বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া দেশের সব ব্যক্তি শ্রেণীর করদাতা অনলাইনের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নানা অজুহাতে এমনকি ভয়ভীতি দেখিয়েও প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটারের নানা ধরনের চার্জে অতিষ্ঠ তারা। আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প আখ্যা দিয়ে বন্ধের দাবি জানিয়েছে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। আওয়ামী সরকার পতনের পর 2 যুগ ধরে চলা বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেড মিটার বাণিজ্য। খবরে বলা হয় তৎকালীন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ পরিবারের কয়েকজন সদস্যের নিয়ন্ত্রণে ছিল হাজার কোটি টাকার প্রিপেড মিটার বাণিজ্য। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে 6 লাখ প্রিপেড মিটার, প্রক্রিয়াধীন রয়েছে আরও 8.5 লাখ। অভিযোগ উঠেছে গ্রাহকদের নানা আপত্তি সত্ত্বেও পূর্বের সচল মিটার পরিবর্তন করে স্থাপন করা হচ্ছে ডিজিটাল প্রিপেড মিটার। যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। ওরা এখন বলছে যে না, এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে দিবে। এদিকে গ্রাহকদের মতামত উপেক্ষা করে এই মিটার চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। প্রিপেড মিটার স্থাপন বন্ধে চলছে টানা আন্দোলন। এটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রকল্প, এই প্রকল্পটাকে বাতিল করতে হবে। আমরা তাকে পদ্ধতি কিন্তু দিতে পারি কি পরপর একটা জবাব দেয় না, দেখি জবাব দেয় কবে দেয়। জবাব না দিলে পরে ডাইরেক্ট বলবো আমাদের মেয়ের দিকে ফোকাস করা হবে। মিনিস্ট্রি নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? প্রিপেড মিটার পারচেজও করা হয়েছে। 2018 সালে শুরু হওয়া 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। পরে সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের একমাত্র কঠিন শিলা খনিতে উৎপাদন বাড়লেও বাড়ছে না পাথর বিক্রি। সরকারি প্রকল্পে এই খনির আন্তর্জাতিক মানের পাথর ব্যবহারের নির্দেশনা থাকলেও বিভিন্ন কারণে তা না মানার অভিযোগ উঠেছে। এতে দিনাজপুরের মধ্যপাড়া খনিতে প্রতিনিয়ত বাড়ছে মজুত। লোকসান এড়াতে সরকারিভাবে পাথর বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মজিদ আলম শিমুলের ছবি ও গোলাম নবী দুলালের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের একমাত্র উৎপাদনশীল পাথরের খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি। প্রতিদিন 3 শিফটে পাথর তোলা হয় 5,000 থেকে 5,500 মেট্রিক টন। দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় 2,16,00,000 মেট্রিক টন। চাহিদার সিংহভাগ ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়। সংশ্লিষ্টরা জানান মধ্যপাড়া খনির উৎপাদন প্রতিনিয়ত বাড়ছে, তবে ছোট আকারের পাথর বিক্রি হলেও সেই তুলনায় বিক্রি হচ্ছে না বড় আকারের পাথর। এতে গড়ে উঠেছে প্রায় 12 লাখ মেট্রিক টন পাথরের বিশাল মজুত, যার মূল্য প্রায় 400 কোটি টাকা। মজুত বেড়ে গেলে স্থান সংকুলানের কারণে পাথর তোলা বন্ধ রাখা ছাড়া কোনো বিকল্প থাকবে না কর্তৃপক্ষের কাছে। অন্যদিকে খনি সংশ্লিষ্ট অনেকেই হারাতে পারেন কাজ। পাথরের একটু উৎপাদন কম হচ্ছে, আমাদের লেবারেরও পরিশ্রম মানে কাজকর্ম নাই, টাকা পাচ্ছি হচ্ছে না, কিছু হচ্ছে না। মাল বিক্রি হচ্ছে না বোল্ডার আর 40-60 যেটাকে বলে রেলের ব্লাস্ট বলা হয়, সেই মালটাই যাচ্ছে না। লোকসান এড়াতে সরকারিভাবে পাথর বিক্রি বাড়ানোর উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দ্রুত রেল এবং পানি বোর্ডের যে বোল্ডার, এটা বিক্রির ব্যবস্থা করতে হবে। তো রেলের সঙ্গে একটা চুক্তি করে ফেলছি অলরেডি আমরা। 2007 সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে মধ্যপাড়া কঠিন শিলা খনি। পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম GTC। সময় সংবাদ, দিনাজপুর।
খননের অভাবে ঠাকুরগাঁওয়ের নদীগুলোর পানি শুকিয়ে জেগে উঠছে চর, আর সেই চরের দখল নিয়ে গড়ে তোলা হচ্ছে বসতভিটা, মিল কলকারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতে দিন দিন ছোট হয়ে আসছে নদীর সীমানা, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। টাঙ্গন, সুক কিংবা সেনুয়া একসময় পানিতে ভরপুর থাকলেও এখন নদীর বুকে জেগে উঠছে চর। শুকিয়ে যাওয়া নদীর জমিতে অনেকেই করছেন চাষাবাদ। কয়েক কিলোমিটার পাড়ি দিলে হয়তো দেখা মিলবে হাঁটু জলের। ঠাকুরগাঁয়ের প্রতিটি নদীর চিত্র এখন এমনই। দীর্ঘদিন খনন না হয় একের পর এক নদী শুকিয়ে যাচ্ছে, পরিণত হচ্ছে মরাখালে। এতে বেকার হয়ে পড়ছেন স্থানীয় জেলেরা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এখন কিন্তু পানি নাই, এই জন্য নাই যে ওই যে আবাদ করতেছে মানে বন্ধ হয়ে যাচ্ছে। এক সময় তো পানি ভালোই যাইতো, এখন তো বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে নদীর তীরবর্তীর জমি দখলে নিয়ে অনেকেই গড়ে তুলছেন বসতভিটা, মিল কলকারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন এই অবস্থার কারণে বন্ধ হচ্ছে নদীর গতিপথ, ছোট হয়ে আসছে নদীর সীমানা। তাই খননের পাশাপাশি নদীর জমি রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আমার হিসাবে খনন করা দরকার, তাহলে নদীতে পানি থাকবে। অনেকে নদী দখল করে দোকানপাট এটা সেটা করার কারণে এই নদীগুলা ছোট হয়ে যাচ্ছে। বালু দিয়ে মাটি দিয়ে নদীটা আজকে ছোট হয়ে গেছে। তবে নদীগুলো খননের উদ্যোগের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী। নদীগুলো নিয়ে প্রকল্প গ্রহণ করার জন্য যেন সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করা হয়, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব প্রেরণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 36টি নদী ও খালের দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার, আর দখল করা জমির পরিমাণ 6.40 একর। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাজারে দাম কম হওয়ায় এবছর কুড়িগ্রামে উৎপাদিত আলু নিয়ে বিপাকে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত সহ বিদেশে রফতানি করে দাম সমন্বয়ের দাবি তাদের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিপণন দপ্তরের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও নেই ক্রেতা। গত বছর বাজারে দাম বেশি পাওয়ায় এবার কুড়িগ্রামে ৮,০০০ হেক্টর জমিতে প্রায় ১,৮৬,০০০ মেট্রিক টন আলু উৎপাদন করে কৃষকরা। এর মধ্যে জেলার ৪টি হিমাগারে মজুদ রাখা হয় ৫২,০০০ মেট্রিক টন। হিমাগার মালিকরা বলছেন দাম কম হওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও আলু উত্তোলন করছেন না কৃষকেরা। আর কৃষকদের দাবি, সব মিলে ১ কেজি আলুতে ২৮ টাকা খরচ হলেও বর্তমান বাজার মূল্য ১০ থেকে ১১ টাকা, এতেও মিলছে না ক্রেতা। আমরা যদি এবারে এরকম লসের সম্মুখীন হই, আমাদের পুঁজিয়ে না থাকে, তাহলে তো আমরা সামনের বছর আর আবাদ করতে পারবো না। তো এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত করা সহ বিদেশে রফতানি করে উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্য সমন্বয় করার দাবি কৃষকদের। অনেক দেশ আছে সেখানে যেন রপ্তানি করে, তাহলে আমাদের দেশের কৃষক কিছুটা হলেও পয়সা পাবে। আগামীতে আলু আবাদে নেতিবাচক প্রভাব এড়াতে কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি বিপণন দপ্তরের কর্মকর্তা। সেক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরকে আমরা অনুরোধ জানাবো কৃষকদের দাবি যাতে তারা বিবেচনায় নেয়। চলতি বছর জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১,৬৫,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, কুড়িগ্রাম। এলডিসি উত্তরণ ও ট্যারিফ পলিসি বাস্তবায়নের অংশ হিসেবে ১০৭টি পণ্যে কাস্টমস ডিউটি প্রত্যাহার, ৬০টি পণ্যের কাস্টমস ডিউটি কমানোর পাশাপাশি ১৯টি পণ্যের সম্পূরক শুল্ক বাতিল ও ৪৩১টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। নতুন আইনে গার্মেন্টস পণ্যের সম্পূরক শুল্ক ৪৫% থেকে কমিয়ে করা হয়েছে ৪০%, আর ফেব্রিক্সের সম্পূরক শুল্ক ২০% থেকে কমিয়ে অর্ধেক করা হয়েছে। চলতি অর্থ বছরের জন্য ক্রুড পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক হার কমিয়ে ৩% ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের শুল্ক হার ৬% করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ১% সীমিত রেখে বাকি শুল্ক মওকুফ করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধী ও এপিআই পণ্যের ৩৬টি কেমিক্যালে শুল্ক, ভ্যাট ও নিয়ন্ত্রণমূলক শুল্ক মওকুফ করা হয়েছে। বার্জার লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমস প্রদর্শিত হলো ঢাকায়। ক্যাম্পেইনটির সাফল্য উদযাপনে সম্প্রতি উত্তরায় স্টার সিনেপ্লেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়।
বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়ার মতো তারকাদের নিয়ে গঠিত জুরি বোর্ড 5 দম্পতি বাছাই করেন, যারা গেল 12 ফেব্রুয়ারি ফটোশুটের জন্য মালদ্বীপে যান। গ্র্যান্ড প্রিমিয়ারে সেই অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠে। ফটোশ্যুটগুলি এপিসোড আকারে আগামী 8, 15 ও 22 অগাস্ট রাত 9:30টায় দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে। দীপ্ত প্লে ও দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সহ বিশিষ্টজনেরা। বিশ্ববাজারে নিম্নমুখী বিটুমিন, সীসা, অ্যালুমিনিয়াম সহ মূল্যবান সব শিল্পপণ্যের দাম দরপতনের ধারায় রয়েছে নিকেল আর টিনও, তবে ঊর্ধ্বমুখী মরিচার অধিধাতু জিঙ্কের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে সড়ক অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। প্রতি মেট্রিক টন বর্তমানে বেচাকেনা হচ্ছে $488.37। এক মাসের ব্যবধানে দাম কমেছে 2%। দাম কমেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ব্যাপক চাহিদা থাকা সীসার। এক মাসের ব্যবধানে 3.6% দাম কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $1,963। মাস ব্যবধানে 0.42% দাম কমেছে আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের। প্রতি টন বর্তমানে বিক্রি হচ্ছে $2,555। দাম কমে $15,067 বিক্রি হচ্ছে রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত নিকেল। নিম্নমুখী টিনের দামও এক মাসের তুলনায় 1% কমে প্রতি টন টিন বিক্রি হচ্ছে $33,378। তবে ঊর্ধ্বমুখী মরিচারোধী হিসেবে পরিচিত জিঙ্কের দাম এক মাসে পণ্যটির দাম বেড়েছে 2.34%। বর্তমানে প্রতি মেট্রিক টন জিঙ্কের দাম পড়ছে $2,748.10। অন্তরা সেন, সময় সংবাদ। মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। এ সময় দেশটির কারা কর্তৃপক্ষের কাছে ওয়েজ আনার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি বন্দীদের জন্য পরিদেহ বস্ত্র হস্তান্তর করেন হাই কমিশন। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। উন্নত জীবন ও বেশি উপার্জনের আশায় হাজারো বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মালদ্বীপে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ও দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই পৌঁছাচ্ছেন কারাগারে। মালে থেকে দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত মাফুসি কারাগারেই এখন আটক প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি। হত্যা, শিশু নির্যাতন, মাদক ও সহিংসতার অভিযোগে আটক এসব ব্যক্তির কেউ কেউ সাজাপ্রাপ্ত, আবার কেউ এখনও বিচারাধীন। সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল কারাগারটি পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা, খাদ্য, পোশাক ও কারা পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময়। বন্দীরা তখন পরিধেয় বস্ত্রের দাবি জানালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে তার সরবরাহ করা হয়। কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, মানবিক দিক বিবেচনায় হাই কমিশনের পক্ষ থেকে দ্রুত এই সহায়তা নিশ্চিত করা হয়। আমাদের যে বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি ওখানে আছে তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে তাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চেয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, জুতো, এগুলা হচ্ছে আপনার মালদ্বীপের যে কারেকশনাল সার্ভিস আছে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। বন্দীদের সমস্যাগুলো তুলে ধরে মালদ্বীপ কারা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ মিশন। বাংলাদেশি নাগরিকদের আইনানুগ অধিকার ও সুবিধা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত দূতাবাসের পর্যবেক্ষণ ও আইনি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন হাই কমিশনার। বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি আছে এবং বিচারাধীন আসামি আছে তাদের জন্য জেলখানার সুযোগ সুবিধা এবং জেলখানার যেই থাকার পরিবেশ এবং খাওয়া দাওয়ার মান বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে অনুরোধ জানিয়েছি। মালদ্বীপে কাজ করতে আসা প্রায় 1 লাখ বাংলাদেশির মধ্যে অনেকেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত হলেও অপরাধে জড়িয়ে পড়ার হারও উদ্বেগজনক। দালাল চক্রের দৌরাত্ম্য ও বৈধতার অভাবে সহজেই ফেঁসে যান অনেকে। সময় সংবাদ, মালদ্বীপ। মার্কিন শুল্কের রক্তচক্ষু উপেক্ষা করেই 2025 অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় দেখিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এ সময় প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে $94 বিলিয়ন। অনায়াসে পেরিয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালের অনুমান। আইফোন বিক্রিতে 13% প্রবৃদ্ধির পাশাপাশি বাজিমাত করেছে সফটওয়্যার ও ম্যাক বিক্রিতেও। প্রযুক্তিবিদদের মত, সরবরাহ চেইন ভারসাম্যে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর কারণেই এসেছে সাফল্য।
2025 অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের মোট আয় দাঁড়ায় $94.04 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% বেশি। বিশ্লেষক ফার্ম LSEG এর হিসাবে বাজারের প্রত্যাশা ছিল $89.54 বিলিয়নের মতো। শেয়ার প্রতি আয় এসেছে $1.57, যেখানে প্রত্যাশা ছিল $1.43। আয়ের এই চমকপ্রদ ফলাফল ঘোষণার পর আফটার আওয়ার্স ট্রেডে কোম্পানির শেয়ার দর 2% পর্যন্ত বেড়ে যায়। অ্যাপলের প্রধান পণ্য আইফোন বিক্রি এই প্রান্তিকে বেড়েছে 13.5%, মোট বিক্রি $44.58 বিলিয়ন। বাজার অনুমান ছিল $40.22 বিলিয়নের কাছাকাছি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, আইফোন, ম্যাক ও অ্যাপল ওয়াচের আপগ্রেড রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির হিসাব মতে সামগ্রিক বিক্রির প্রায় 1% প্রবৃদ্ধি এসেছে সম্ভাব্য শুল্কের আগে গ্রাহকদের আগাম কেনাকাটার কারণে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কঠোর হওয়ায় আগেভাগেই সরবরাহ শৃঙ্খলার পুনর্বিন্যাস শুরু করে মার্কিন টেক জায়ান্টটি। আইফোন উৎপাদনের সিংহভাগ সরিয়ে নেওয়া হয়েছে ভারতে, আর ম্যাক ও অ্যাপল ওয়াচ এখন তৈরি হচ্ছে ভিয়েতনামে। এদিকে অ্যাপলের হিসাব বলছে এই প্রান্তিকে এককভাবে শুল্কজনিত ব্যয় দাঁড়াতে পারে $900 মিলিয়ন। এর মধ্যেই বার্ষিক শেয়ার পুনঃক্রয় কর্মসূচি $10 বিলিয়ন কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে শুল্কের চাপ সামাল দিতে এই কৌশল নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিজেদের পরিষেবা খাতেও দাপট দেখিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। অ্যাপ স্টোর, মিউজিক ও ক্লাউড থেকেও আয় হয়েছে $27.42 বিলিয়ন, যা আগের বারের তুলনায় অনেক বেশি। ম্যাক বিক্রিতে এসেছে $8.05 বিলিয়ন। তবে আইপ্যাড ও ওয়্যারেবল পণ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এদিকে এআই ফিচার অনুমোদনে দেরি হলেও চীনের বাজারেও বিক্রি বেড়ে দাঁড়িয়েছে $15.37 বিলিয়ন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।